আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময়ে আটিভিতে নিয়মিত প্রচার হয়। দর্শক, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১,৪০,০০০-এরও বেশি। এতে মৃত এবং প্রবাসী সহ আসামি করা হয়েছে ৪০ লাখেরও বেশি। এসব মামলার অধিকাংশগুলোতেই বাদী ছিল পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানো, মোটরসাইকেলে আগুন দেওয়া এবং ককটেল ফোটানো সহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছিল স্বৈরাচারী হিসেবে আখ্যা পাওয়া আওয়ামী লীগ সরকারের আমলে। সম্প্রতি আন্দোলন ঠেকাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছিল, আটকও করা হয়েছিল বহু শিক্ষার্থীকে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, হাজার হাজার অজ্ঞাতনামা আসামি করে পুলিশের করা এসব আজগুবি মামলা প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে যেমন ব্যবহার হয়েছে, তেমনি অনৈতিক বাণিজ্যের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। অনেকে ধারণা করেছিলেন ৫ আগস্টের পরে পুলিশের চরিত্রগত আমূল পরিবর্তন হবে। তবে এই বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০ থানায় হামলা চালিয়ে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ৩০,০০০ সহ সারা দেশে হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দিয়েছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগে মামলা করার সুযোগ থাকলেও সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপুমণি, ক্রিকেটার সাকিব আল হাসান সহ বিভিন্ন ব্যক্তির নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন এর ফলে এসব ব্যক্তি পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে। আবার কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পুলিশের অতি উৎসাহী কেউ কেউ এমন করছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। আর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা চাপ দিয়ে মামলা গ্রহণেরও প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় পুলিশের চরিত্র বদলাবে কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাসনিম, রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, এমনকি লিখতে পারেন আমাদের ফেসবুকেও। দর্শক, সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। আমাদের আজকের অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা। আপনার কাছেই যেমনটা আমরা আমাদের ভূমিকাতে বলার চেষ্টা করলাম, যে আপনার ভাবনায় যখন পুলিশ শব্দটা শোনেন, আপনার তো আন্দোলনে ছিলেন এবং সামনের দিকে ছিলেন, আপনার একটা অভিজ্ঞতা আছে এবং পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের ফলে পুলিশ যখন শব্দটা শোনেন আসলে কি ঘুরে মাথায়, একটু যদি বলেন। খুনি, স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী। খুনি, স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী, সেটি ৫ আগস্টের পরে এই গত ২০-২৫ দিনে যে ওদের কর্মকাণ্ড, সেইটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে পুলিশের রিক্রুটমেন্টটা তো অনেক আগে হয়েছে এবং পুলিশ বাহিনীকে যে আমি রাজা আমার রাজ্যে, আমি সন্ত্রাসী, আমি খুনি হয়ে আমি রাজার মতো চলতে পারবো, আমার কোনো বিচার হবে না, এই যে একটা প্রসেস, এই একটা কালচার, এই কালচারটা তো আসলে একদিনে গড়ে ওঠেনি। এই কালচারটার পেছনে অনেক বড় বড় হাত ছিল। এই কালচারের পেছনে অনেক 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 ব্যক্তির অনেক ক্ষোভ ছিল এবং অনেক ব্যক্তির অনেক সুবিধা ভোগও ছিল। সো এই কালচারটা তো আমরা চাইলে একদিনেই একদম রিফর্ম করে শেষ করে দিতে পারবো না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা আছে, তারা রিফর্ম করার বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এত বড় একটা বাহিনী এবং এত গুরুত্বপূর্ণ একটা বাহিনীকে চাইলে আমরা ১৫ দিন বা ১ মাসে একদম নতুন করে রিক্রুটমেন্ট বলছি না, রিফর্ম করে একদম জনগণের বন্ধু বানিয়ে ফেলতে পারবো না, যেহেতু তারা একদম খুনি এবং সন্ত্রাসীর ভূমিকায় আমাদের সামনে এসেছেন। তবুও আমি বলবো যে জনগণ তাদের প্রতি আস্থা তখনই রাখবে যখন তারা তাদের কার্যকলাপে আস্থা অর্জন করতে পারবে। জি, ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে ফিরবো, একটু যেতে চাই সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে। যেমনটা আসলে আমরা আজকের আলোচনাটা রাখতে চাই যে জায়গায়, যে আমরা যে মামলাগুলো দেখছি সাম্প্রতিক সময়ে, আমরা একটা জায়গায় বলার চেষ্টা করেছি, আপনি হাজার হাজার মানুষকে আপনি হত্যা মামলার আসামি দিচ্ছেন, অজ্ঞাতনামা দিচ্ছেন, তো এগুলো তো খুবই স্পেসিফিক করে দেওয়ার সুযোগ ছিল কি না, প্রথম কথা হচ্ছে সেটি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটি আমাদের আরেকজন আলোচক আনিকা তাহসিনা বলার চেষ্টা করলো, যে এত অল্প সময় আসলে পুলিশের চরিত্র বদলানোর মতো আশা করাটাও আসলে কতখানি বাস্তবসম্মত, একটু যদি বলেন। না, সময় তো খুব অল্প, এই মাত্র ১৫ দিন বা ৫ তারিখ থেকে হিসাব করলে ২০ দিন। তার আগে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং যুগ যুগ ধরে আসলে 1861-এ তো পুলিশ বাহিনী আমাদের এখানে তৈরি হয়েছিল এবং
তারও আগে পৃথিবীর অনেক দেশে পুলিশ বাহিনী আছে বা এরকম বিভিন্ন বাহিনী আছে। এসব বাহিনীর কাজে কিন্তু লাঠিয়াল, মানে সরকার একসময় জমিদারদের লাঠিয়াল ছিল, পরে রাজরাজদের ব্যাপার ছিল, তখন তাদের বাহিনী ছিল, তারা একই কাজ করতো। এরপরে ধরেন ফিডাল সিস্টেমে যারা শাসন করতো তাদের, পরে গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে প্রত্যেকটা বাহিনীর যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনটা আমাদের দেশে এবং আশেপাশের দেশেও এখনও পরিপূর্ণভাবে সূচিত হয়নি। আমাদের দেশে আমরা একটু বেশি দেখেছি, যে কারণে তিনি যেহেতু দেখেছেন, মানে তার বয়সে আমি থাকলে আমিও একই কথা বলতাম। আমরাও দেখেছি এই পুলিশ বাহিনীকে যখন আমরা ছাত্র ছিলাম, তখনও কিন্তু পুলিশ বাহিনী এরকম না, আপনি যখন ওনার বয়সে ছিলেন তখন কিন্তু পুলিশ বাহিনী এরকম খুনে বাহিনী ছিল না। তখন আমরা একটা পপুলার স্লোগান দিতাম যে পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 112। মানে আমাদেরকে লাঠি চার্জ করতো, কয়েক সময় টিয়ার গ্যাস মেরেছে, 2-1বার গুলি টুলি হয়েছে, এটা তো 52 সাল থেকে হয়েছে। বাট আপনি যেভাবে একটা বাহিনীকে পুরোপুরি লাঠিয়ালে রূপান্তর করা এবং একটা বাহিনীর সবাই মিলে যখন যেসব ছবি আমরা দেখেছি, খুবই ডিস্টার্বিং ছবি। এটা আমাদের জন্য বিব্রতকর, পুলিশের নিজেদের জন্য বিব্রতকর। তবে আমি একটা কথা বলতে চাই যে পুলিশের যে টপ লেভেলে যারা ছিলেন তারা এত বেশি দলবাজ হয়েছিলেন এবং এত বেশি স্বৈরাচারের দোসর হয়ে পড়েছিলেন যে তারা কিন্তু বাহিনীকে ব্যবহার করেছেন। একটা পুরো বাহিনীকে এরকম দোসরা, মানে একেবারে সব মিলিয়ে ঢালাওভাবে করি না আমরা। হ্যাঁ, বাহিনীর অনেক দোষ আছে, মানে এটা স্বীকার করতে হবে যে আমাদের পুলিশ বাহিনীর বড় ধরনের রিফর্ম দরকার, তাদের চরিত্রের বড় ধরনের পরিবর্তন দরকার। তাদেরকে পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান কিন্তু নতুন না, 90 সাল থেকে আমি শুনে আসছি। তো তাহলে কত বছর হলো? তখন 10 আর 24 মানে 34-40 বছর ধরে এই কথা শুনি যে পুলিশ জনগণের বন্ধু। এবং সবসময় রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা বক্তৃতা বিবৃতিতে এসব কথা বলেন, পুলিশের যারা প্রধান থাকেন তারাও এগুলো বলেন, কিন্তু ফাইনালি এই পরিবর্তনটা আমরা দেখি নাই। তো যে কারণে এখনও পুলিশ যে কাজ করতেছে, এটা আপনার মূল আলোচনার মামলার কথা বলছেন, আপনি একটা হিসাব দিলেন, এর আগে লক্ষ লক্ষ মামলা, 1,40,000 মামলায় মৃত এবং প্রবাসী সহ করা হয়েছিল 40 লাখ ব্যক্তিকে আসামি। তো এই যে মামলা, এই মামলার দেওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতিতে রং ছিল। রিসেন্টলি যে মামলাগুলো দিল, আবারও মামলা হচ্ছে, রিসেন্টলি যে মামলাগুলো দিল সেখানে অনেকে বলছে যে আসলে এই গণহারে দেওয়ার ফলে এরা পার পেয়ে যেতে না। এই যে অজ্ঞাতনামা অভিযুক্ত করা, মানুষকে অজ্ঞাতনামা করা, এইটা তো পুলিশের যে আগের পদ্ধতি ছিল সেই পদ্ধতিরই ফলো করা হচ্ছে। তো এখন আপনি অজ্ঞাতনামা করলে একটা সুবিধা হয় কি, যে আপনি 10 জন আসামি অজ্ঞাতনামা 100-200 তাহলে 100-200 জন লোককে ধরার সুযোগ হয়, ধরবে না হয়তো, কিন্তু আপনি ওইখান থেকে চাঁদাবাজি করার সুযোগ হয়, আপনাকে ভয় দেখানোর সুযোগ হয়। তো এইসব জায়গা থেকে নিশ্চয়ই এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো 2 জন আছেন, জানি উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, উনি তো আইনবিদ একজন। তো সুতরাং তারা এগুলো চিন্তা করবেন এবং তাদেরকে কিন্তু এই বিষয়ে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। দুঃখের বিষয় হলো যে আমরা আলোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত পুলিশের এই মামলাগুলো কিন্তু তাদের সামনে ঘটছে। আমি আসিফ নজরুল সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে এখনও কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন কিন্তু দেখি নাই। সো উই ওয়ান্ট ক্লিয়ার ইনস্ট্রাকশন ফ্রম দেম যে এই অজ্ঞাতনামা মামলায় আসামি করা যাবে না। আপনি তদন্ত করেন, পুলিশের কি হয় যে একজন জিডি করতে পারে, এফআইআর করতে পারে, আর যদি পুলিশ মামলা না নেয় আমরা আদালতে যেতে পারি, নালিশি মামলা করতে পারি। এবং আমি যখন জিডি এফআইআর করি তখন কিন্তু আমার স্পেসিফিক নাম দিতে হবে, তখন আবার বলে দেয় যে আপনি অনেককে চিনেন না, এটাও দিয়ে দেন। তো আমরা যারা মামলা করব তাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং মামলা যেগুলো হচ্ছে সেগুলো আপনি দেখেন, মানে এক একজন, যেটা আপনি অলরেডি বললেন, অমুকের বিরুদ্ধে হত্যা মামলা, তার বিরুদ্ধে হত্যা মামলা, সাকিব আল হাসানের এর আগে হত্যা মামলা, সে আজকে টেস্ট খেলছে, ধরে নিলাম, মানে সে আসলে হত্যাটা করলো কখন? বাংলাদেশ সাংবাদিক দম্পতির বিরুদ্ধে আমরা দেখেছি হত্যা মামলা দেয়া হয়েছে, মানে এবং 4 দিনের রিমান্ড। এগুলো তো ওই যে আগে যে বিএনপির নেতাদের বিরুদ্ধে ওই যে ট্রাক পুরানো মামলা, বিএনপি নেতা হয়তো আছেন সিলেটের ট্রাক করতেছে যাত্রাবাড়িতে, উনি মামলা, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়ি পোড়ানোর মামলা। আপনার এরকম কয়েকটা মামলার কথা আমি বলতে পারি, মানে আমাদের নতুন যারা এই যে আন্দোলনকারী, উনি ককটেল ফুটানোর মামলা আছে, মানে 70-75 বছরের একজন লোক ককটেল ফুটাচ্ছে। আপনি মন্ত্রীর বিরুদ্ধে, খন্দকার মুস্তাকের বিরুদ্ধে বদনা চুরির মামলা ছিল একটা, উনি সার্কিট হাউস থেকে নাকি বদনা নিয়ে গেছেন, খন্দকার মুস্তাকের মামলা হয়েছিল। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা ছিল, মানে উনি এতই গরিব যে উনার ওই যে সেটাই আজকের প্রশ্ন, যে এই চরিত্রটা বদলানো। তারপরে একজন সেনাবাহিনী নৌবাহিনী প্রধান বোধহয় ছিলেন বা এয়ারফোর্সের প্রধান, তার নামে ঘড়ি ছিনতাইয়ের মামলা হয়েছিল,
মানে আপনি মামলাগুলো দেখেন, মানে এইরকমভাবে যদি মামলা হয়, এবং ওই যে খুনের মামলা ওনার সাথে তো কানেক্ট হবে না। এই জন্য পত্রিকায় দেখেছিলাম যে আনিসুল হক সাহেব হেসে ছিলেন মামলার কথা শুনে, কারেক্ট কিনা জানি না, বাট উনি তো আইনজ্ঞ, ওনার জানার কথা যে এটা তো হাসারই কথা, যে আমাকে তুমি হকার মারার মামলা দিছো, তো আমি তো এলিবাই প্রমাণ করবে যে আমি ওই সময় হয়তো মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে একটা সাংবাদিক আসবে, তো এইসব মামলা তো প্রমাণিত হবে না। সো আমাদেরকে যেটা করতে হবে, পুলিশ বাহিনী যেটা করবে সেটা হলো যে তাদের আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি পরিবর্তন করে এমন মামলা করা যে মামলাগুলো ফাইনালি আপনি প্রমাণ করতে পৌঁছাবে। তবে একটা জিনিস আমার কাছে এখানে মনে হয় একটা ডিফারেন্স আছে, মানে ভারতের চেয়ে আমাদের এখানে। ভারতে একটা সিবিআই আছে, জি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, দে আর ভেরি পাওয়ারফুল, এবং তারা কিন্তু এই যে মানি লন্ডারিং, ড্রাগ এনফোর্সমেন্ট, আপনার কাছে করের টাকা ফাঁকি, মানে অনেক বিষয় তাদেরকে একটা ক্ষমতা দেওয়া আছে, এবং তারা অ্যারেস্ট করতে পারে এবং রিমান্ডে নিতে পারে। আমাদের পুলিশ কিন্তু অ্যারেস্ট করার একটাই আছে 54, এবং 54 অ্যারেস্ট করলে আপনি 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেট করে দিতে হবে এবং বেল পেয়ে যাবে। সেই কারণে পুলিশ তো আপাত, আমার মনে হচ্ছে যে আপাত সমাধান এটা বের করেছে যে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য, বাট এই আপাত সমাধানটাও সমর্থনযোগ্য না। কয়েকদিন সমর্থন করবো হয়তো, কিন্তু তারপর তো এটা সমর্থন করা যাবে না। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, আমি আবারও ফিরবো আপনার কাছে, যেতে চাই আমাদের আরেক অতিথি শরীফ ভাই আপনার কাছে। যেই প্রশ্নটি আসলে আজকে আমরা রেখেছি যে পুলিশের চরিত্র আসলে বদলাবে কবে, এবং অনেকগুলো প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই প্রশ্নটি আমাদের মাথায় এসেছে, এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5 আগস্টের পরেও আমরা যে কর্মকাণ্ডটা দেখলাম, এটা আসলে কিভাবে মূল্যায়নযোগ্য? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচকের শুভেচ্ছা। আমাদের চোখের সামনে একেবারে টাটকা একটা উদাহরণ আছে, সেটা হলো যে একটা রাষ্ট্র যদি পুলিশি রাষ্ট্র হয়ে যায় তার পরিণতি কি হয়, এবং একটা রাষ্ট্রে যদি পুলিশ না থাকে তাহলে পরিস্থিতি কি দাঁড়ায়। আমরা গত কয়েকদিনে দেখেছি। আমাদের এই যে ছাত্র গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, আপনার মনে আছে যে এই ছাত্র গণ অভ্যুত্থানে একজন পুলিশ কর্মকর্তার সন্তানও কিন্তু মারা গেছে, রক্ত দিয়েছে, এবং ওই পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, একজন মানুষকে হত্যা করার জন্য কতটা গুলি লাগে। অর্থাৎ এর ভেতর থেকে তার যে আকুতিটা, অর্থাৎ আমি বলতে চাই না যে এই ডিপার্টমেন্টের যারা আছেন, এর সাথে যারা আছেন সবাই খারাপ হয়ে গেছে, কিন্তু স্টিয়ারিংয়ে যারা থাকেন, ড্রাইভিং সিটে যারা চলে আসেন, তারা নানা রকমের এবং অতি উৎসাহী কতগুলো প্রবণতা থাকে। আমাদের ইতিহাসটা হচ্ছে যে আমরা যখন হাতে ক্ষমতাটা পাই তখন সেটাকে অপব্যবহার করি, এবং আজকে এই যে পরিবর্তনের যে জায়গাটা বলছেন, পরিবর্তন আসলে খুব একটা হয়নি। আপনি পদের পরিবর্তন করেছেন, কিন্তু আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আপনি খুব একটা করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমরা মাত্র অল্প সময়ের মধ্যে দায়িত্ব নিয়েছি। যে পুলিশ এই কাজটি করছে, যে পুলিশরা এই কাজটি করছে, তারা কিন্তু গত 15 দিন আগে এই জায়গায় চাকরিতে জয়েন করেছে, বিষয়টি সেরকমের না। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করে আসছেন, এবং তারা তাদের চোখের সামনে কিন্তু দেখছেন তাদের হাবিবের পরিণতি, তাদের বিপ্লবের পরিণতি, তাদের হারুনা রশিদের পরিণতি, অসংখ্য ফিগারকে তারা কিন্তু দেখছেন। তারপরেও তার এই যে পরিবর্তনটা কি হচ্ছে? মোটেই না। এবং এই যে পুলিশের এই যে আচরণের যে জায়গাটি, এই আচরণের জায়গাটা এখানে অনেকগুলো উদাহরণ আমরা দিলাম। ঘড়ি চুরি, প্লেট চুরি। এহসানুল হক মিলন বিএনপির, তার বিরুদ্ধে কি মামলা হয়েছিল জানেন? একেবারে মান সম্মান নষ্ট করার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা হয়েছে। আমি যখন ছাত্র রাজনীতি করি 2002 সালের জুলাই মাসে, আমার মনে আছে পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। দুপুরবেলায় পুলিশের জন্য যে ভাত আনা হয় দেখেছেন, এবং ডাল আনা হয়, সেই ডাল এবং ভাত লুট করে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়ে খেয়ে ফেলেছি, এরকমের একটা মামলা আমি আসামি হয়েছিলাম ওই মামলার, আমাদের কয়েকজনের বিরুদ্ধে। অর্থাৎ এই যে প্রবণতাগুলো দেখছেন, এই প্রবণতার থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা নেই আমাদের আলোচনাটা হচ্ছে। আমি মনে করি যে আপনি গ্রাউন্ডে বলেছেন একটা মামলায় 30,000, অর্থাৎ এর ভেতর থেকে আমাদের যে প্রত্যাশার যে জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটির মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। এই পুলিশের এত আগ্রহটা কেন? একদিকে আগ্রহটা হচ্ছে আমাদের এখানে অতি ভক্তি, যে এতদিন যে ধরনের অন্যায় অবিচারের সাথে যুক্ত ছিল, নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসা এক। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাগুলো বাণিজ্যের নতুন নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। আপনি যদি সুযোগ পান, এই যে 30,000 লোককে যে কাউকে আপনি ধরতে পারেন। এবং আমাদের এখানে এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে হলো যে আমাদের এখানে আইনের শাসনের বদলে
আমরা এখানে শাসকের আইন দ্বারা রাষ্ট্র আমরা পরিচালনা করেছি। আমাদের অপরাধ দমনের পলিসি ছিল চুজ অ্যান্ড পিক। আপনি অপরাধ করেছেন, আমি অপরাধ করেছি, আপনাকে আমি পছন্দ করি না, সেই কারণে আপনাকে ধরে আমি বিচার করলাম, আর আরেকজনকে আমি পছন্দ করি তার বিচার করলাম না। চুজ অ্যান্ড পিক, যাকে পছন্দ হয়েছে তাকে ধরেছি। এই জায়গা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ, এখনই যে সুযোগ শেষ হয়ে গেছে তা না, তবে আমি মনে করি যে রেসপন্সটা দরকার ছিল সরকারের কাছ থেকে। নবীন একটা সরকার, একেবারে শিশু সরকার, তার কাছে আমি অনেক বোঝা তার উপরে চাপিয়ে দিব না। একই সাথে আমি একটা মেসেজ অন্তত জানতে চাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণের মধ্যে একটা মেসেজটা দিয়েছেন। আমি জানতে চাই যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মেসেজটা আগেই আসা উচিত ছিল, কারণ ইতিমধ্যেই একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনার মনে আছে যে একসময় ডানা কাপ গথিয়া কাপে আমরা বিজয়ী হয়েছিলাম, এবং তার পরের দিন থেকে সারা বাংলাদেশে আমরা এই পরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসব করেছিলাম। সারা বাংলাদেশ থেকে ঘোষণা দেওয়া শুরু হলো। কেউ বলছে আমার নৌকা ভাড়া, আমি তার কাছ থেকে কোনো নৌকা ভাড়া নিব না। কেউ বলছে আমার কাছ থেকে লুঙ্গি কিনলে আমি তার জন্য কোনো পয়সা নিব না। কেউ বলছে যে আমার এখানে এসে যদি কেউ চুল দাড়ি কাটতে চায় আমি তার কাছ থেকে কোনো পয়সা নিব না। অর্থাৎ বাঙালি যখন জেগে ওঠে তখন কিভাবে এই যে জায়গাটা পুলিশ উদাহরণ আমরা 90 সালে শেষ করে দেব। না আমি আপনি যেহেতু উত্তেজনার কথা বলেছেন সেই কারণে বলছি, আজকে রাতেও একটা ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, যেটা সচিবালয় ঘেরা করেছে। আনসাররা 2 দিন ধরে তারা তাদের দাবি দাওয়া নিয়ে অবরোধ করেছে, তারা রাস্তা আটকে দিয়েছে, সচিবালয়ের সমস্ত ফটকগুলো আটকে দিয়েছে। নিশ্চয়ই আপনি ঘটনাটি দেখেছেন। বিকেলের দিকে তাদের দাবি মেনে নেওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা প্রেস ব্রিফিং হয়েছে, তাদের রেস্ট ভাতাটা প্রত্যাহার করা হয়েছে, যেটা রেস্ট অ্যালাউন্স। এরপরেও আমরা দেখলাম যে 9টার সময় তারা সবাইকে অবরুদ্ধ করে রাখলো। এই যে বাহিনীগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা, এটার আসলে কারণ কি? এর কারণটা হচ্ছে, প্রথমত আপনি এই বাহিনীগুলোকে শৃঙ্খলার সাথে পরিচালিত করেননি, আপনি এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন, রাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে নিয়ে এসেছেন। আর একটা কাজ করেছেন, আপনি চাকরি দেননি, আপনি চাকরি বিক্রি করেছেন। একটা মানুষ সে যখন 8 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা চাকরি কিনেছে, এবং তার মাথার মধ্যে সারাদিন এই চিন্তাটা, যে ছেলেটা একটা পুলিশ কনস্টেবলে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ওর বাবার 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, ওর দুলাভাইয়ের কাছ থেকে 6 লাখ টাকা ঋণ করে এনেছে, ওর চাচার কাছ থেকে 5 লাখ টাকা এনেছে, এনে এই একসঙ্গে করে এই টাকাটা দিয়ে ঘুষ চাকরিটা সে কিনে নিয়েছে। তার মাথার মধ্যে সারাদিন চিন্তা থাকে এই 20 লাখ টাকা তাকে 15 লাখ টাকা তাকে পরিশোধ করতে হবে, এই টাকাগুলো তো তাকে ক্ষমা করে দেয়নি, এই টাকা তাকে পরিশোধ করতে হবে। এবং এই পরিশোধ করতে হবে বলে সে কারো পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়েছে, কোনো জায়গায় চাঁদাবাজি করেছে, মাদকের সাথে যুক্ত হয়েছে। এবং আমি এই কথাটা বলতে পারি, সরি টু সে, আমাদের দেশের পুলিশ যদি এখনো চায়, আপনি 24 ঘন্টার মধ্যে এই যে মাদক, এই যে অপরাধ, এটা বন্ধ করতে পারে, যেহেতু এদের একটা বড় অংশ এটার বেনিফিশিয়ারি, সেই কারণে এই জায়গাগুলোতে হচ্ছে না। এবং আমি এখনো মনে করি যে এই পুলিশগুলো আগে বড় বড় কর্মকর্তারা, হাবিবের কথা বলছি, অমুকের কথা বলছি, তারা নষ্ট করে গেছেন না, রেসপন্সিবিলিটি তাদের আছে। এখনো এই পদগুলোতে আমরা যাদেরকে বসিয়েছি তারা গতকালকে এই চাকরিতে জয়েন করে নাই, নিশ্চয়ই তারা এই চাকরিতে জয়েন করেছে আজ থেকে 15-20 বছর আগে। তারা এই ঘটনার ভেতর থেকে শিক্ষা গ্রহণ করছেন না, এবং এর ফলে যেটা হচ্ছে, আমরা আবুলের বদলে বাবুলের শাসন চাই না বলে বলছি, কিন্তু সেই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে। এবং ছাত্র আন্দোলনের, ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে অর্জন, সেই অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলা। জি, ধন্যবাদ। আমি আবারও যেতে চাই আনিকা তাহসিন আপনার কাছে। আপনি নিশ্চয়ই আজকের রাতের যে ঘটনা সেটি সম্পর্কে অবগত আছেন, একটু যদি বলেন আসলে ঘটনাটা, মানে গোলযোগটা বাঁধলো কোথায়? কারণ তাদের তো দাবিটা এক ধরনের মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের ব্রিফিং করলো, তারপর রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে তারা অবরুদ্ধ করলো। একটু যদি ঘটনাটা একটু বলেন, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটি তো আপনারা অলরেডি জানেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়ার পরেও তাদের এই অতি উৎসাহী আচরণের কারণে, কিংবা তাদের পেছনে অবশ্যই কোনো মদতদাতা আছে। আমরা বিভিন্ন নাম শুনছি, শরীয়তপুরের এমপির নাম শুনছি, সাবেক এমপির নাম শুনছি। তো অবশ্যই তাদের পেছনে বড় কোনো শক্তি, বড় কোনো মদতদাতা আছে, না হলে একটি বাহিনী হঠাৎ করে অতি উৎসাহী হয়ে ওঠে না। আপনারা পুলিশের আমাদের আন্দোলনের কার্যক্রম যদি দেখেন, প্রথম দিকে আমরা ওদেরকে দেখলে স্লোগান দিতাম ভুয়া ভুয়া, এবং আমাদের উপর হামলা হওয়ার পরে এবং আমাদের ভাই আবু সাইদ মারা যাওয়ার পরে আমাদের স্লোগান ভুয়া থেকে কেন খুনিতে
পরিণত হলো? কেন আমরা খুনি স্লোগানটা দিলাম? কারণ তারা প্রথমে ভুয়া ছিলেন, তারা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত বাহিনী এবং তারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি, তারা ভুয়া হয়েছেন এবং এরপরে তারা এই বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছেন, ছাত্র সমাজের উপর গুলি চালিয়েছেন, এরপরে তারা হয়েছেন খুনি। এবং এই অতি উৎসাহিতা বা অতিচারিতা, সেই জিনিসটা আমরা আনসারের মধ্যেও দেখতে পাচ্ছি। তাদের পেছনেও কোনো শক্তি কাজ করছে, কিংবা এই যে তাদের এই ঘুষ দুর্নীতি বিভিন্ন কারণে তাদের যে দেনা রয়ে গেছে, স্বৈরাচারের যে দেনা, সেই দেনাটা তাদের একটা না একটা ভাবে মেটাতে হবে। সেই দেনা মেটানোর কাজটাই আসলে তারা এই ধরনের জঘন্য অপরাধ করে মেটাচ্ছেন। তারা আমাদের সমন্বয়কদের আটকে রাখছেন। আমাদের আজকে 50+ শিক্ষার্থী আহত হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন। এবং এই ঘটনা শোনার পরে আমরা সবাই, আমি রোকেয়া হলের ছাত্রী, আমরা রোকেয়া হল থেকে সবাই মিছিল নিয়ে বের হয়েছে এবং প্রত্যেকটা হল থেকে নির্ভীকভাবে সবাই আমরা গিয়ে স্বৈরাচারে একটা প্রতিরোধ গড়ে তুলি। কেন আমাদের করতে হলো এটা? প্রতিরোধ কখন হয়? যখন কোনো অন্যায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে, তখন প্রতিরোধটা এরকম শক্তভাবে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন, যে আপনারা তো রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে এই আন্দোলনটা শুরুর দিকে যদিও কোটার আন্দোলন থাকলো, শেষ পর্যন্ত এটা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার পতনের আন্দোলন গেছে। পুলিশের ব্যাপারে সংস্কারের জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যে আসলে কেমন পুলিশ আপনারা দেখতে চান? আচ্ছা, আমি যেহেতু আইনের ছাত্রী, এখানে আমি একটা এক্সাম্পল আনবো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের। যে আইনে আমরা দুই ধরনের মানুষকে হচ্ছে অভিযুক্ত করি। একটা হচ্ছে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি দেই, আরেকজনকে আমরা বলি সে পারপেট্রেটর। এই যে বাহিনী, লাঠিয়াল বাহিনী, খুনি বাহিনী, এরা হচ্ছে সরাসরি পারপেট্রেটর এবং এদের ঘাতক। এবং এদের পেছনে যে মাইন্ড গেম যারা খেলছে এবং এই ঘাতকদের, এই পারপেট্রেটরদের ইউজ করে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, তারা হচ্ছে ক্রিমিনাল। সো একটা ঘাতককে যদি আমরা শাস্তি দিয়ে দিই, একটা পারপেট্রেটর, তাদের মধ্যে যারা গুলি করেছে তাদেরকে আমরা শাস্তি দিলাম, কারাদণ্ড হলো, ফাঁসি হলো, আমার এই ক্রিমিনাল রেসপন্সিবিলিটি যাবে কোথায়? আমার যে হুকুমদাতা, আমার যে মাস্টার মাইন্ড, যিনি এসি ঘরে বসেই খুনের পরিকল্পনা করেছেন, নীল নকশা করেছেন, তার শাস্তি না হয়েই মানে আমরা ধরে নেব যে আমাদের সাথে জাস্টিস সার্ভ হয়েছে? এটা কি আদৌ সম্ভব? আপনি তো আইনের ছাত্রী, এটিও একটি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে এই যে একজন ব্যক্তিকে হত্যার মামলা আমরা 30,000-40,000 লোককে আমরা আসামি করতে দেখছি, বা সাকিব আল হাসান যাকে হত্যা মামলা দেওয়া হয়েছিল, তিনি ওই সময় এখানে ছিলেনও না। তাহলে কিভাবে আসলে এগুলো আইনের শেষ পর্যন্ত এগুলো আইনগতভাবে কি এটা ফয়সালা হবে? আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। এক হচ্ছে আইনগত বিষয়, আর একটা হচ্ছে আইন বহির্ভূতভাবে পাওয়ারটাকে অ্যাবিউজ করার বিষয়। আপনি আইনগত বিষয়টা যেহেতু আমরা দেখছি না, সেই বিষয়টা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই। আইনে কিন্তু হুকুমদাতা এবং হুকুমদাতার সাহায্যকারী, এইড, অ্যাবেটিং, ইনস্টিগেটিং, ঠিক আছে? আমরা যিনি এইড করেছে, অ্যাবেট করেছে, ইনস্টিগেট করেছে এবং যিনি অর্ডার দিয়েছে, তিনিও আইনে ক্রিমিনাল, ঠিক আছে? সো তার বিরুদ্ধে যদি আমরা মামলা না করি, আমাদের জাস্টিস কিভাবে সার্ভ হবে? আর আনিসুল হক যদি তিনি একজন দর্শক মনে একটা প্রশ্ন রাখতে চাচ্ছেন, প্রশ্নটা নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোথেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি জি, বলেন, আপনার প্রশ্নটা করেন। আমি আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, ওনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে পুলিশের যে চরিত্র বদলাবে কি? আজকে আপনাদের যে টঙ্কা, এই পুলিশ, বর্তমান যে পুলিশ, এরা যদি সঠিকভাবে রাষ্ট্রের কাজ না করে, আমাদের দেশে হাজার হাজার বেকার যুবক আছে এবং এখনো অনেক লোক পেশার দায়িত্বের সঙ্গে চাকরি করতে পারে। তা আমার প্রশ্নটা হচ্ছে এই যে এদেরকে পুনর্বাসন করে, এই যদি এরা সঠিকভাবে রাষ্ট্রের কাজ না করে, এদেরকে এই জায়গা থেকে বদলি করে ওই বেকার যারা আছে এদেরকে চাকরির ধন্যবাদ আবু আলম শহীদ। আপনি নিশ্চয়ই আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, আপনার প্রশ্নের স্পিরিটটা বুঝতে পেরেছেন। যে আনিকা, আপনি শেষ করেন। আচ্ছা,
তো আইনের বিষয়টা তো আমরা বুঝলাম যে আনিসুল হক তিনি আদালতে যতই হাসেন বা খুব হেসে উড়িয়ে দেন যে আমি তো কিছুই করিনি, আমি তো হুকুমের গোলাম, কিন্তু ক্রিমিনাল রেসপন্সিবিলিটির কারণে উনি আপনি তো সঙ্গী ছিলেন, আপনি তো এইড করেছেন, অ্যাবেট করেছেন, ইনস্টিগেট করেছেন, আপনি কিভাবে মানে এটার দোষর ছিলেন না, বা আমরা আপনাকে কিভাবে ছেড়ে দিতে পারি? আপনি যতই হাসেন আপনি তো আইনে অপরাধী। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা আইন বহির্ভূত, সেটা হচ্ছে অবশ্যই পুলিশ পাওয়ারকে অ্যাবিউজ করছে, এবং যদিও তাদের উদ্দেশ্য যদি থাকে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করবে, তাদের উদ্দেশ্য বিভিন্ন, যেহেতু তারা এখনো অতি উৎসাহী আচরণ করছে, তো সেই বিষয়টা আইন বহির্ভূত, এবং সেটা নিয়ে দ্রুত আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। শহীদ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছে যে যারা বাংলাদেশে প্রচুর বেকার আছে, যারা এই মুহূর্তে মানে দায়িত্বে আছেন, তাদেরকে অন্যত্র বদলি করে এই বেকারদেরকে, এইগুলোকে আসলে বাস্তবসম্মত কিনা একটু যদি বলেন আর কি। দর্শক প্রশ্ন করে না, ঠিক আছে, ওনার এটা মানে আবেগের জায়গা থেকে প্রত্যাশা থাকতেই পারে যে যদি কেউ কোনো দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারে তাদেরকে আপনি জনগণের পয়সায় পুষবেন কেন? আমরা তো এদেরকে পুষি জনগণের করের টাকায়, তাদের সমস্ত বেতন ভাতা সুবিধা যাই আছে আর কি, পোশাক টোশাক জুতা মোজা সবই। তো সুতরাং আপনি যদি অদক্ষ থাকে, যদি অন্যায় করে, যারা এইসবের সাথে যুক্ত আছে, তাদেরকে অবশ্যই আপনি চলে যেতে হবে, তাদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা আনবেন, এবং তখন আপনি রিক্রুটও করতে পারবেন। জি, আমরা একটা বিরতি নিয়ে আপনাদের বিশ্লেষণগুলো আরো শুনবো। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচে ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় পুলিশের চরিত্র বদলাবে কি। আবারও ফিরছি আলোচনায়। বললাম শহীদ খান, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি একজন দর্শক করেছেন, সেই আলোকেই আমরা যদি বলি যে আমরা পুলিশ সংস্কারের কথা, পুলিশ তার ভুল ত্রুটি সব শেষ করে, আমরা দেখেছি যে অনেক পুলিশ সদস্য পলাতক ছিল, অনেকেই থানায় কার্যক্রম শুরু করে তারা আবার যোগ দিয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের একটা প্রত্যাশা আছে নতুন স্পৃহা এবং নতুন প্রত্যয় নিয়ে তারা আসলে সামনের দিকে এগোবে। সেখানে আসলে কতখানি আপনি প্রতিবন্ধকতা দেখছেন? না, প্রথম হলো আশাবাদী হতে চাই। না, প্রতিবন্ধক চ্যালেঞ্জেসগুলো আশাবাদী হই আগে। আশাবাদী না হলে তার প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করা যাবে না। আমি আশাবাদী হতে চাই, কারণ আমরা টোটাল ফোর্সকে তো একবারে বাদ দিতে পারবো না। এবং উনি একটা ভালো কথা বলছে যে পুলিশ যখন 5 তারিখের আগে পুলিশের এক রূপ ছিল, যেটাকে আমার ছোট মেয়ে বললো যে খুনি, স্বৈরাচারের দর্শক, সন্ত্রাসী, কিন্তু 5 তারিখে যখন পুলিশ একেবারে উড্র হয়ে গেলাম, থানাগুলো যখন আক্রমণের সম্মুখীন হলো, অস্ত্র লুট হয়ে গেল, তখন কিন্তু একটা অবস্থা সৃষ্টি হলো যে পুলিশ কোথাও ছিল না। তখন কিন্তু আমরা আরেকটা সমস্যা দেখেছি, এই যে ডাকাতি বেড়ে গেল, লোকজন ঘুমাতে পারে না, তখন পাহারা দিতে হচ্ছে। তখন আমাদের এই ফোর্সটা অনেক দুর্বলতা, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই ফোর্সটা আমাদের দরকার, এবং এই ফোর্সটাকে ওই রিফর্মটা করতে হবে। তো রিফর্ম করার জন্য তো অলরেডি পুলিশ কমিশন করার সিদ্ধান্ত হয়েছে। আপনি এখন রিফর্ম করতে হলে একটু সময় লাগবে। দিস ইজ বিগ চ্যালেঞ্জ। পুলিশকে যে কখনো রিফর্ম করার চেষ্টা করা হয় এরকম না, খালি যে বলা হয়েছে পুলিশ বন্ধু হবে এরকম না। ওদেরকে ইউএনডিপির মানব অধিকারের বইও পড়ানো হয়েছে প্রত্যেক থানায়, হ্যাঁ পড়ানো হয়েছে। ওদের যখন ট্রেনিং হয় তখন ট্রেনিংয়ে পড়ানো হয়। ওদের যখন ইয়াতে ট্রেনিং করে সারদা কিন্তু পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত পুলিশ ট্রেনিং, সেখানেও তাদের শেখানো হয়। কিন্তু বিষয়টা হলো যে আপনি যদি অন্তরে লালন না করেন কিছু, তাহলে আপনার সংবিধানে যাই থাকুক, আইনে যাই থাকুক, বিধিবিধানে যাই থাকুক, জিনিসটা হয় যে তারা এটাকে গ্রহণ করে না এবং তারা তাদের মতো কাজ করে। আর যেটা বললো যে যদি যেটা বললো আর কি, যে পুলিশের শুধু চাকরি না, আমরা দেখেছি যে আপনার পোস্টিং এর জন্য 5 কোটি 3 কোটি, যখন এটা টাকার বিষয় হয়ে যায়, তখন ধরেন উনি বলছে যে একজন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি পাচ্ছে, তাহলে ওটা তাকে আনতে হবে, তো কোনো না কোনোভাবে শোধ করতে হবে। তারপর উনি যখন যাচ্ছেন তখন সেই থানার ওসি যদি যেটা বলেন 5 কোটি টাকা দিয়ে পোস্টিং পায়, তাহলে থানার ওসি টাকাটা উঠাবে কোত্থেকে? সাব ইন্সপেক্টরদের উপর দিয়ে তো উঠাতে হবে, তাদেরকে বিভিন্ন মামলা দিবে, যাও প্রত্যেকের মান্থলি ঠিক করে দেওয়া হবে। এগুলো আমরা আজকে খুব ফ্রিলি আলোচনা করছি, এটা পুলিশ নিজেও জানে, আমরা জানি, জনগণ জানে। আমরা তো ওনাদের বন্ধু বলে আলোচনাটা করছি। হ্যাঁ, সেই জন্যই আমরা যে আলোচনা করছি খুব ফ্রিলি, এটা ওনারাও জানে। সো তাদেরকে নিজেদেরকে আত্মশুদ্ধির একটা পদ্ধতির মধ্যে নিজেদেরকে যোগ দিতে হবে। তাদেরকে মনে করতে হবে তারা গণকর্মচারী, তাদের বেতন ভাতা জনগণের ট্যাক্সের পয়সা হয়, তাদের অনেক অভাব অভিযোগ থাকতে পারে, তাদের রেশন, তাদের পোশাক, তাদের জুতা মোজা, তাদের বেতন, এগুলো নিয়ে অনেক অভাব অভিযোগ থাকতে পারে। এগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করা হবে এবং তাদেরকে রিফর্মটা করতে হবে। এবং এখানে কিন্তু ওই দোষটা দিতে হবে নেতা, যারা নেতৃত্ব দেন, যারা পলিসি লেভেলে আছেন।
সব সাব ইন্সপেক্টর যে একেবারে খুনি বা খুনের জন্য উন্মুক্ত হয়ে আছে এরকম না, মানে কিছু কিছু যেমন তিনি বলেছেন যে একটি হচ্ছে পারপেট্রেটর আর একটি হচ্ছে আপনার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি। অ্যাবেটর ইজ মানে খুবই ডিফিকাল্ট সাবজেক্ট, ওটার মধ্যে আমি এখন ঢুকতে চাই না। শি নোজ ইট ভেরি ওয়েল, ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। অ্যাবেটমেন্টের জন্য একমাত্র জুলফিকার আলী ভুট্টোরে ফাঁসি দিছিল জিয়াউল হক, তাও এটা পলিটিক্যাল ছিল। সো শি নোজ ইট ভেরি ওয়েল। আমরা এখনকার চাপের জন্য এগুলো বলতে পারি, বাট খুব বেশি অ্যাবেটর দিয়ে কিছু হবে না, অ্যাবেটর দিয়ে মুভ করা কঠিন। তার চেয়ে তাদের যে দুর্নীতি, তাদের যে অন্যান্য যে আইনগত ইয়ে আছে, লুটপাট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, শেয়ার কেলেঙ্কারি, আরো অনেক বিষয় আছে, সব ওগুলোতে ভালো ভালো মামলা হবে এবং সেগুলোতে মোটামুটি 100-200 বছর আপনি মোটামুটি পাঠিয়ে দিতে পারেন। যদি আপনি ওই যে আরেকটা বিষয় আমাদের জাজরাতে আবার কনকারেন্ট দেয়, দিল একটাতে 10 বছর আর একটাতে দিল 12 বছর, 10-12 বছর খাটলেই চলবে, দুইটাই একসাথে না, এটা যোগ করতে হবে 12, 10, 20। শুধু আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটা জিনিস কিন্তু বলেছেন যে আমরা যদি ঘুষটাও যদি শূন্য কোঠায় নিয়ে আসতে পারি তাহলে এই সরকারের এটি একটি অর্জন হবে বড়। তো সেই ক্ষেত্রে মানে নাগরিক হিসেবে অনেক আমাদের এমন একটা ধারণা কিন্তু ছিল, যেমন আপনার পাসপোর্টের জন্য যখন পুলিশ ভেরিফিকেশনে আসতো, পুলিশ না চাইলেও অনেক সময় আমরা দিয়ে দিয়েছি, নাহলে কাজটা মনে আটকে যাবে। সেই মানসিকতা থেকে আসলে বেরোয়ার জন্য না চাইলে কেউ দেয় না, মানে টাকা কিন্তু খুব প্রিয় জিনিস। আমি যেটা বলছি যে ওই একটা অলিখিত চুক্তি মনে হয়েছিল, যার ধরেন যে ইনকামটা ওই হালাল ইনকাম, মানে লিগাল ইনকাম না, তার পক্ষে অনেক টাকা খরচ করা সম্ভব। কিন্তু একটা মানুষ যার লিগাল ইনকাম, সে কিন্তু ওই 100 টাকা 500 টাকা বা 1000 টাকা দিতেও তার কষ্ট হয়েছে, এবং এটা তো অলিখিত আসলে। ওইটা কেন বিসিএস পরীক্ষায় পাস করছে, ওর পুলিশ ভেরিফিকেশন যায় মানুষজন টাকা চায়, সে তো একটু পরে তার এসপি হবে, ঠিক না, তারও টাকা নিতে পুলিশ পিছুপা হয়নি। তো এইসব ক্ষেত্রে অনেক উন্নতি করতে হবে, এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আমাদের অতিক্রম করতে হবে। যেটা ঘুষের কথা বলছে যে জিরোতে, আমি সবসময় এটা বলি, আমি কিন্তু কোনো জিনিস জিরোতে নামানো পৃথিবীর কোথাও সম্ভব না। আপনি একটা থ্রেশহোল্ড থাকে 90%, সেটা হয়তো একটা আমি যদি ফিগারিটিক্যালি ধরে নেই, সেটা আমি জিরো, যেমন এর আগে তো প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স। ঘুষ এমন একটা জায়গা হয়তো এখানে আসলে কেউ 5% 2% রাখতে চায়নি, সো 90% যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তারপরে আপনি 1% অ্যাচিভ করতে হলে আরো 5 বছর লাগতে পারে, 95% অ্যাচিভ করতে আরো 10 বছর লাগতে পারে, বাট তারপরে অ্যাচিভ করা খুব কঠিন। সো 95% হলে এনাফ। জি, আমি এবারে আবারও যেতে চাই ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। পুলিশের চরিত্র বদলানোর ক্ষেত্রে 5 আগস্টের পর কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? প্রথম জায়গাটা হচ্ছে যে তার যে অতীতের যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়নি। আমি উদাহরণ দিতে পারি, আপনার মনে আছে 1/11-এর সময় পলিটিশিয়ানদেরকে গ্রেপ্তার করার পর ওবায়দুল কাদের কি বলেছিলেন তার নেত্রী শেখ হাসিনা সম্পর্কে, সেটা মিডিয়ায় এসেছে। তার পরবর্তীকালে বিএনপি নেতাদেরকে রিমান্ডের নামে নির্যাতন করে তাদের মুখ থেকে নানা কথা এসেছে। এখনো আপনি শুনছেন যে যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে তারা কি বলছেন, এটি মিডিয়াতে ছাপা হচ্ছে। আমি মনে করি এটি চরম অন্যায় একটা কাজ। আপনি পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায়, রিমান্ডে থাকা অবস্থায় একজন মানুষ কি বলেছে, এই কথাটা তো ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ দেওয়ার কথা। সেই বক্তব্যটা কেন আপনি নিয়ে আসছেন? পুলিশ কি জানে না? তিনি কান্না করছেন, পুলিশ কি জানে না? তার মানে হচ্ছে আপনার যে ভূত, সেই ভূত এখনো আছে, হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, মাত্র স্টার্টটা হয়েছে সেই কারণে। আমি মনে করি এই জায়গাটা কি বন্ধ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। ওনাদেরকে তো মানবাধিকারের বই থেকে শুরু করে কোনো কিছু বাকি নাই। কেন বন্ধ হয়নি তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার বেনজির আহমেদ, যিনি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা থাকা অবস্থায় এত অপরাধ করার পরেও সরকার বলছে আমি এটি জানতাম না। অর্থাৎ এটিকে আপনার বিশ্বাস হতো? তখনও আমাদের বিশ্বাস হয়নি। আমরা তর্ক করেছি যে এটি তাকে সেভ করার জন্য, সরকার তার দায় দায়িত্ব অস্বীকার করার জন্য এটি বলছে। এরকমের একজন পদে থেকে তাকে তো নানা রকমের ইন্টেলিজেন্সের ভেতরে তাকে থাকতে হয়। অর্থাৎ সরকার তার রাজনৈতিক স্বার্থে, সাবেক সরকার এই কাজগুলি করেছে এবং এক একটা দানব তৈরি করেছে। সেই ধারাবাহিকতাটা কিন্তু এখনো আছে, সেই ধারাবাহিকতাটা এখনো আমরা দেখতে পাচ্ছি। যদিও আমাদের জুলাই আগস্টে শত শহীদের, হাজার শহীদের রক্ত স্নাত যে বিজয়, সেই বিজয়ের সাথে সাংঘর্ষিক, কিন্তু সেটি আমরা দেখছি না। আপনি এখনো দেখবেন পুলিশের অনেক কর্মকর্তার বক্তব্যটা এই স্পিরিটের সঙ্গে যাচ্ছে না। আমরা অনেক কর্মকর্তাকে দেখছি বিভিন্ন পলিটিশিয়ানের কাছে গিয়ে, গতকাল একটা পুলিশের ভিডিও ভাইরাল হয়েছে, এক থানার ওসি সে ফায়ার সার্ভিস ত্রাণের ওখানে গেছে, সেখানে কিন্তু হিট করতে গেছে, দেখেছেন কিনা জানি না। আপনি অনেক পুলিশ কর্মকর্তাকে এখনো দেখবেন যারা চেয়ারে আছেন, এই
পলিটিক্যাল লিডারের কাছে, সেই পলিটিক্যাল লিডারের সাথে ছবি আসছে। আমি মনে করি না যে ওই পলিটিক্যাল লিডার ওই ভদ্রলোককে, পুলিশ কর্মকর্তাকে তার বাসায় ডেকেছেন। তিনি নিজের আগ্রহের জায়গা থেকে ওই যে একটা দীর্ঘদিন ধরে তার যে আইডেন্টিটি ক্রাইসিসও মনে হয় আছে, যে সে এখন দীর্ঘদিন ধরে সে এখন এদের সঙ্গে আছেন। আপনি যেটা বললেন পলিটিক্যাল একটা ব্লেসিং এর জন্য আমি মনে করি এই জায়গাটায় আপনি শতভাগ শুদ্ধ করতে পারবেন না, কারণ আমাদের পলিটিক্সটা ওইভাবে আপনি শুদ্ধ করতে পারেননি। একটা পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে আপনি একেবারে সব জিরো করে ফেলবেন, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না, আমাকে বললেও, কারণ এটি কোনোভাবে সম্ভব না। আপনি এই জায়গা থেকে জ্বর 104 আছে, আপনি 102-এ নিয়ে আসেন, তাতে আমি খুশি হব। আমাদের এখানে আমি এই কথা বলতে গিয়ে বারবার মনে পড়ছে মনিবুল ভাইয়ের কথা, এরশাদ ভাইয়ের কথা। তারা 90-এর আন্দোলনে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ডিউটি করতেন, আমাদেরকে অনেক গোপন খবর দিয়ে দিতেন পালানোর জন্য। পুলিশের মধ্যেও কিন্তু আপনি পাবেন, আমি কোনোভাবেই বলতে চাই না যে পুলিশের সবাই খারাপ হয়ে গেছে, তবে এদেরকে যেভাবে ব্যবহার করা হয়, বড় বড় পদে যারা থাকেন এবং এদেরকে করতে বাধ্য করেন, এবং যারা সৎভাবে জীবনযাপন করে তারা সব জায়গায় দেখবেন আপনি কোণঠাসা, ওই যে প্রতি মাসে তাকে একটা বিশেষ অঙ্ক এগুলো দিতে হয়। এবং এইগুলোর কারণে পুলিশের আমি ফোকাস করতে চাই এই জায়গায়, গত কয়েকদিন ধরে বেশ কতগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। এই দুঃখজনক ঘটনায় যে স্টেটমেন্টটা আমাদের এতদিনের প্রত্যাশিত ছিল, আজকে প্রধান উপদেষ্টা দিয়েছেন। আমি মনে করি চাপ প্রয়োগ করে যাতে কোনো কিছু করা না যায়। আমি আপনাকে লাস্ট শেষ করব 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের পর, আমার তারিখটা মনে নেই, শাহবাগে মানে শিশু পার্কের সামনে একটা বাসে, বিহঙ্গ পরিবহনের একটা বাসে আগুন জ্বালানো হয়েছে, এবং সেই আগুন দেওয়ার পরে বিএনপির স্থায়ী কমিটির 14 জন নেতাকে আসামি করা হয়েছিল, হুকুমের আসামি। ওই দিনই আমি কোন একটা টেলিভিশনে ছিলাম এবং আমি এটি প্রশ্ন তুলেছিলাম যে এই রকমের একটা ঘটনার নির্দেশদাতা হিসাবে 14 জন নেতার নির্দেশ দেওয়া লাগে না, একটা ওয়ার্ডের একজন সাধারণ কর্মী সে যদি ইচ্ছা করে এই কাজগুলো করতে পারে। আমরা সেই প্রবণতাগুলো এখন কিন্তু দেখছি। এই জায়গায় হুকুমের আসামি হ্যাঁ হতে পারে, তাদের নির্দেশে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু একজনের বাড়িতে আগুন দিবেন, একজনকে হত্যা করার জন্য 25 জনের কিন্তু হুকুম দেওয়ার প্রয়োজন হয় না। এখানে তো 25 জন, এখানে হাজার হাজার, সেটাই বলছি নেতাদের, মানে ধরেন একজনকে আগুন দেওয়ার জন্য আপনি যখন হুকুমের আসামি করবেন, আপা যেটা ব্যাখ্যাটা দিয়েছেন আমি সন্তুষ্ট, কিন্তু আপনি যখন হুকুমের আসামি করে বলবেন যে 26 জনে এই হুকুমটা দিয়েছে, এগুলো যেটা শহীদ ভাই বললেন, আদালতে শেষ পর্যন্ত কঠিন, মানে এটি হাস্যকর যে এই একটা ককটেল ছোড়ার জন্য বিএনপির 25 জন নেতা একজনকে নির্দেশ দিতে হয়। জি নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আবারও ফিরবো, যেতে চাই আবারও তাসিন, আনিকা, আপনার কাছে যেই প্রশ্নটি রাখতে চাই একেবারে শেষ রাউন্ডে, সেটি হচ্ছে এই 5 আগস্ট পরবর্তী পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা মূল্যায়ন করেছেন, আসলে প্রত্যাশাটা কি 1 নম্বর, এবং সেই প্রত্যাশার জন্য আসলে কি করণীয়, কারণ আপনারাও একটা বড় ফোর্স হিসেবে মাঠে আছেন, একটু যদি বলেন। প্রথমত আমি আমার অগ্রজ ভাইয়ের প্রশ্নটার একটা মানে প্রশ্ন না, কনসার্নটার একটা মানে খোলাসা করতে চাই আমার অপিনিয়নটার। আসলে মামলার আমরা একটা স্লোগান দিতাম, হামলা মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া। মানে এই মিথ্যা মামলার জন্য তো আমরা এই স্লোগানটা কখনো দিইনি, এবং অজ্ঞাতনামা মামলার প্রথম আসামি কিন্তু আমরা হই, যে আমরা পুলিশের সাজোয়া জানকে ক্ষতিগ্রস্ত করেছি। তো হুকুমের আসামি আসলে হওয়ার জন্য ওই পরিমাণ গ্র্যাভিটিটাও হোল্ড করতে হয়, ওই পজিশনটাও হোল্ড করতে হয় যে হ্যাঁ অবশ্যই একটা বাড়ি পোড়ানোর জন্য 25 জন নেতার হুকুমের কোনো প্রয়োজন হয় না। তো মামলার চার্জশিটটা যদি আমরা দেখি, আসলে অনেক কিছু বোঝা যায় একটা মিথ্যা মামলার। সো এই মিথ্যা মামলাদের প্রবণতাটা থেকে আমি মানে প্রত্যেকটা বাহিনী এবং প্রত্যেকটা মানুষকে আহ্বান করব যে এই প্রবণতা থেকে বের হয়ে আসেন। প্রশ্নটা আনিকা এই কারণে করা হচ্ছে, পুলিশের চরিত্রের মধ্যে একটা বড় জায়গা রয়ে গেছে এস্টাবলিশমেন্টকে তোষণ করা। এখন 5 আগস্টের পরে নতুন একটা যে এস্টাবলিশমেন্ট, সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, সেটিকে তোষণের জন্য অতিরিক্ত উত্তেজনা এবং উৎসাহ থেকে এই কাজগুলো হচ্ছে কিনা, প্রশ্নটা সেখানেই। প্রশ্নটা কিন্তু ইন্টেনশন নিয়ে না, অবশ্যই অ্যাপ্রোচ নিয়ে। অবশ্যই এক হচ্ছে তাদের চরিত্রে, সেটা আপনি মনে করেন কিনা? আমি মনে করি, কারণ এক হচ্ছে তাদের চরিত্রে এই জিনিসটা ঢুকে গিয়েছে যে আমার মানে যিনি আমার উপরে আছেন তার প্রতি আমার সবসময় অনুগত থেকে তাকে আমার সবসময় খুশি করে যেতে হবে।
সো একটা ব্যক্তি বা একটা কমিউনিটিকে যে সবসময় শোষণ বা তাদেরকে একটা ভয় টেরর ক্রিয়েট করে তাদেরকে অপ্রেস করে রাখার যে প্রবণতাটা, এটা থেকে পুলিশ বাহিনী এখনো বের হতে পারেনি। এবং আমার প্রত্যাশা নিয়ে যদি আমি বলি, পুলিশ আমাদের বন্ধু, অবশ্যই বন্ধু। তাদেরকে আমরা কেন ভুয়া বলবো, খুনি বলবো? এটা আমাদের জন্য প্রচন্ড কষ্টের। এবং প্রথম দিকে যখন আমরা ভুয়া বলতাম এবং ভুয়া দৌধ্বনি দিতাম, আমার নিজের পার্সোনালি খুবই কষ্ট লেগেছে যে একটা বাহিনী তারা সরকারি বেতন নিচ্ছে এবং তারা সরকারি পোশাক পরছে, তাদেরকে আমরা ভুয়া বা খুনি আমরা বলতে বাধ্য হচ্ছি। এই সিচুয়েশনটা আমরা চাই না। পুলিশ বাহিনীতে যারা আছেন তারা কারো ভাই, কারো বাবা, এবং আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু ঢালাও করে পুলিশ না, পুলিশের কিছু কতিপয় ব্যক্তি বর্গের কর্মকাণ্ডই আসলে আজকের এই আলোচনার টেবিলে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে এসে। জি, আপনি যদি বলেন। তো তাদের কাছে আমাদের প্রত্যাশা একটাই যে আপনারা এতদিন হয়তো একটা কালচারের সাথে পরিচিত ছিলেন বা একটা ভুল একটা পথে আপনারা পরিচালিত হয়েছেন। আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের আংশিক হয়তো বা আমরা পুরোটা শেষ করতে পারবো না এই কালচারটা, তবে আপনারা যদি চেষ্টা করেন, আপনার পাশের জন, আপনার সহকর্মী হয়তো আপনাকে দেখে উৎসাহিত হয়ে এই কালচার থেকে বের হয়ে আসবে। সেই প্রত্যাশা আমরা রাখি। শহীদ ভাই, সবশেষ মন্তব্যটা শুনতে চাই। এই পুলিশ চরিত্র, যেই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত চরিত্রের কাছে যেতে হলে আসলে এই মুহূর্তে জরুরি একটা পুলিশ সার্ভিস কমিশনের কথা আপনি বলেছেন। কমিশন তো জরুরি এবং এটা ইট উইল টেক টাইম, মেবি 10 years মিনিমাম। আমার 2-1 আইজিপির সাথে কথা হয়েছে প্রাক্তন, যারা ভালোভাবে পুলিশ সার্ভিসে কাজ করতে, যে ধাক্কাটা পুলিশ ফোর্স পেয়েছে তাদের মরালিও কিন্তু তারা অনেক 60 বছর পরে যে ধাক্কা, এটা মানে পৃথিবীর অন্য কোনো দেশে পেয়েছে কিনা আমার উদাহরণ নাই। হয়তো পিনোশের ওখানে হয়তো কিছু হয়েছে, তাও এই ক্যাজুয়ালিটির মাত্রা কম, তাও ওদের যে স্পেশাল পুলিশের ক্ষেত্রে এটা হয়েছিল। সো এটা বড় ধাক্কা। এটা মেবি ইট উইল টেক 10 years টাইম টু বিল্ড আপ দি পুলিশ ফোর্স, এবং সেই জন্য একটা বড় ধরনের শেক আপ দরকার এবং বড় ধরনের রিফর্ম দরকার। আমার মনে হয় না যে এটা পুরোপুরি পুলিশ তোষণ করছে, ওইটা ক্যারেক্টারের মধ্যে রয়ে গেছে, এই জন্য এই কাজটা করছে। কেন এই গভর্নমেন্ট তো কোনো তোষণ প্রিয় গভর্নমেন্ট না। গভর্নমেন্ট চাইছে না, কিন্তু আপনি তো নিজে থেকেই সুমোটো করছেন। এখানে আরেকটা অ্যাঙ্গেল থাকতে পারে যে অনেক পুলিশ অফিসার বোধহয় সুপারসিডেড ছিল, তো গত সরকারের সময় তারা লাঞ্ছিত হয়েছে বা বঞ্চিত হয়েছে, সেই কারণে ওখান থেকেও তাদের বেরিয়ে আসতে হবে। মানে আমি যখন রাষ্ট্রের কাজ করব তখন কিন্তু আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমার দুঃখ বেদনা থাকবে, কিন্তু আমি যখন রাষ্ট্রের সিটে বসবো তখন কিন্তু ওই দুঃখ বেদনাগুলোকে ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত বেদনা, ব্যক্তিগত ক্ষোভের বাইরে যে কাজ করতে হবে। সো দুইটাই থাকতে পারে, তোষণ চেষ্টা অথবা ক্ষোভ থেকে করতে পারে। তো এখান থেকে তাদের বেরিয়ে আসে। নিশ্চয়ই। ধন্যবাদ। শরীফ ভাই, শেষ মন্তব্য হচ্ছে আপনার সোসাইটিতে যখন রাক্ষসে পুঁজিবাদকে এস্টাবলিশ করেছি আমি, তার কাছ থেকে আমি একেবারে শুদ্ধ আচরণ চাই না। তবে আমি চাই এমন কোন আচরণ না করেন যাতে পতিত স্বৈরাচারের প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হয়। আমাদের শত শহীদের রক্তের মধ্য দিয়ে যে এই যে অর্জন, সেই অর্জনকে বিতর্কিত করতে পারে, সেটিকে বিপদগামী করতে পারে, এরকমের কোনো কাজ করা উচিত না। এবং সেটিকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে যারা দায়িত্বে আছেন তাদের কঠোরতা। আমাদের সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পুলিশ সংস্কারের প্রচুর রিপোর্ট আপনি সার্চ দিলে নেটে পাবেন। আমাদের এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদী অনেক উদ্যোগ আছে। তার মানে হচ্ছে যে আজকে 10 বছর কি আমি অপেক্ষা করব? নো। এই মুহূর্তে যে অপরাধ করুক না কেন তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক কঠোরতা প্রদর্শন করা। ধন্যবাদ আপনাদেরকে। একটা লাইন বলে শেষ করতে চাই, মানে রাক্ষসে পুঁজিবাদ তো ঠিক আছে, রাক্ষসে পুঁজিবাদ হইতে পারে, বাট পুঁজিবাদী রাষ্ট্র কিন্তু কল্যাণমুখী, আধুনিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক। রাক্ষসে বলি ওনার সব। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।